হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র্যালি বাতিল। আরও রয়েছে, শেখ মুজিব মুক্তিযুদ্ধে যুক্ত না থেকেও ক্ষমতা দখল করেছিলেন বললেন দুলু। এদিকে আরও 7 দলের সঙ্গে বৈঠক করবেন এবার প্রধান উপদেষ্টা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে এবার জবি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ। আপনাদের জানিয়ে দেব, রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানো হল কাজী নজরুল হলে। আলোচনা করব ডাকসু নির্বাচনের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে এবার প্রধান উপদেষ্টার নির্দেশ। বিস্তারিত আলোচনা করব, ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনবে বিএনপি বললেন মির্জা ফখরুল। আরও রয়েছে, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলের তথ্যে গড়বড় রয়েছে বিস্তারিত আলোচনায়। বিস্তারিত আলোচনা করব, রাজপথে থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান এবার ডক্টর জাহিদের। বিস্তারিত আলোচনা করব, অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত দৃশ্যমান হবে বললেন তারেক রহমান। উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক করার কথা রয়েছে বলে জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা আগামী 22 সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন। 26 সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য রাখবেন। তিনি বলেন, নিউ ইয়র্কে অবস্থানকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের সঙ্গে বৈঠক হবে। এছাড়া শেষ পর্যন্ত আরও বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতা আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা। এদিকে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে তারেক রহমানের উদ্বেগ। মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজার গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সর্বশেষ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বর্বরচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরায়েলের এমন উদ্ধত্তের কারণে মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 4:05টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় সহিংস ঔপনিবেশিক দমনপীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয় বিদারক। বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ তাদের সংহতি এবং সংস্কৃতি, ভূমি ও ঐতিহাসিক উপর চলমান বর্ণ বৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন, এটি ঘৃণ যোগ করেন তারেক রহমান। তিনি ইসরায়েলে অগ্রাসী আচরণের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছেন, অনেক বাংলাদেশে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরায়েলি সরকার এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গাজা গণহত্যার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন
ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একই সাথে আমি আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে তাদের রায় ঘোষণার আর দেরি না করে। এদিকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলেন মুফতি রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে। পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। একটা জরিপে দেশের 70% লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানা গেছে। বিগত 53 বছর পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের যে সুযোগ আমরা পেয়েছি তা কাজে লাগাতে হবে, আর না হয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাব। শনিবার বিকেলে 3 দফার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পিআর পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে গালো টাকার ছড়াছড়ি হবে, চাঁদাবাজ, জুলুমবাজ, নির্যাতনকারী তৈরি হবে। আপনারা আর কত মায়ের বুক খালি করতে চান? পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারও অনেক মায়ের বুক খালি হবে। এজন্য পিআর পদ্ধতি ছাড়া আর কোনো নির্বাচন নয়। তিনি বলেন, আপনাদের এত ভয় কেন? পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পাবে, সব ভোটারের মূল্যায়ন হবে। আপনারা চুরি করবেন বলেই পিআর পদ্ধতি মেনে নিতে চান না। পিআর পদ্ধতি মেনে নেওয়া ছাড়া এই জাতি আর কোনো নির্বাচন করতে দেবে না। বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। আপনাদের চালাকি এ জাতি বুঝে গেছে। মুফতি রেজাউল করিম আরো বলেন, 24 আন্দোলনে বাংলাদেশে মুক্তির পর 1 বছর অতিবাহিত হলেও যে দাবিতে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি, যার কারণে 3 দফা দাবি বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। আজ দাবিগুলো 70% ভোটারের। এদিকে নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে বললেন বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। 17 বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের দল থেকে একটা টিম তৈরি হয়েছে, তার মধ্যে আমি সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেব আছি। তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে আমাদের কনসার্নগুলো শেয়ার করেছি, তারা একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে। লুৎফুজ্জামান বাবর বলেন, পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে, সেটা আপনারা পত্রিকা দেখেছেন। এস আলম গ্রুপের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনের সহিংসতা সৃষ্টি করা। এটি একটি উদ্বেগের বিষয়, আমরা এ নিয়ে আলোচনা করেছি। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সে বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্নে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আমাদের কনসার্ন শেয়ার করেছি। অতি সম্প্রতি এসআই নিয়োগ হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি পদে, কিন্তু এবার এসআই নিয়োগ হচ্ছে। যারা কনস্টেবল হিসেবে যোগ্যদান করে তাদের একটা আশা থাকে, তারা এসআই হবে, তারা ইন্সপেক্টর